আসসালামু আলাইকুম। কেমন আছো আর্টস আর কমার্সের স্টুডেন্টরা? সো চলো তোমাদেরকে আমি আগে একটা ডাটা দেখাই, দেন ডাটা দেখানোর পরে আমি আমার ভিডিওর পরবর্তী পার্টে ঢুকবো। সো আমার কাছে লাস্ট প্রায় 5 বছরের ডাটা আছে, একদম সোর্স উল্লেখ করা, যে সি আর ডি ইউনিটে লাস্ট 5 বছরে পাশের হার কত। চান্স পায়নি কিন্তু এরা এরা পাশ মার্ক তুলতে পারছে। সো 18-19 সালে সি ইউনিটে পাশের হার ছিল প্রায় 10.98, 20-21 একটু বাড়ছে 21.75, 14.2, 11.84, 13.3। সো এভারেজে প্রায় 11% মতো পাস করে এভারেজে, ঠিক আছে। ডি ইউনিটে নাম্বারটা একটু বেটার, আবার পিওর শিট 14.35, 26.21, 13.26, 9.87, 8.58, আবার 10.7। সো এভারেজে প্রায় 10% ফ্লাকচুয়েট করে এটার আশপাশে। সো দুটার ক্ষেত্রে যদি আমি আমার হিসাবের সুবিধার্থে, কথা বলার সুবিধার্থে বলি, সি আর ডি ইউনিটে 10% মানুষজন পাস করে, এরা পাস করে, চান্স পায় কিন্তু 1%। যদি এই সিনারিওটা এ ইউনিটের ক্ষেত্রে আসে তাহলে কিন্তু নাম্বারস অনেক হাই। তো কেন, মানে কি রিজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি আর ডি ইউনিটের মানুষজন পাস মার্ক তুলতে পারে না, ফেল করে? কেন তারা ফেল করে, কি প্রবলেম? সি আর ডি ইউনিট বা আর্টস আর কমার্সে পড়া পোলাপান কি কোনো কারণে সায়েন্সের দিক থেকে ইনফিরিয়র, নাকি তাদের ট্যাকটিক্যাল কোনো ভুল আছে? সেটা আমাদের আজকের এই ভালো আলোচনার বিষয়, এবং আজকের এই ভিডিওতে আমি এই প্রবলেমটা সলিউশন দিব। তুমি যদি এটা ফলো করো ইনশাল্লাহ তোমার অ্যাটলিস্ট ফেইলের লিস্টে থাকতে হবে না, তুমি পাসও করবা, চান্সও পাবা। প্রথমত আগে আমরা একটু কারণগুলো এক্সপ্লোর করার চেষ্টা করি যে কেন আর্টস কমার্সের মানুষজন অর্থাৎ সি আর ডি ইউনিটে যারা পরীক্ষা দেয় তারা এতটা পিওর শিট রেজাল্ট করে অ্যাডমিশনে। এটা আমাকে বলতে হয় 10% পাশের হার, তারপর তুমি যত বুক চাপড়ায় বলো যে না মুই কি হুমরে, বাস্তবতা তুমি পাস করতে পারতেছো না, ঠিক আছে। সো এখন কথা হলো কেন এতটা শিট রেজাল্ট করে। প্রথমত তাদের লো এক্সপেকটেশন। একটা স্টুডেন্ট যখন এইচএসসিতে পড়ে সায়েন্সের কোনো মানুষজন, ওরা ফার্স্ট ইয়ারে জিগাবা, ও বলবে আমি বুয়েটে পড়বো, আমি মেডিকেলে পড়বো, আমি ঢাবিতে পড়বো, আমি পাবলিকে পড়বো, অনেক ওদের অপশনসও বেশি, ওদের এক্সপেকটেশনও অনেক হাই, ফ্যামিলি থেকেও এক্সপেকটেশন হাই। কিন্তু আমাদের সমাজ আর্টস কমার্সের পোলাপানকে শুরু থেকে যে আর্টসে পড়ে কমার্সে পড়ে, এবং ও মেন্টালিটি ওইটাই ধরে নেয়। সো হাতে গোনা ঢাকার কয়েকটা বড় বড় কলেজ, চট্টগ্রামের কয়েকটা বড় বড় কলেজ বাদে তুমি যদি আর্টস কমার্সে পড়া স্টুডেন্টদের সাথে বসো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, ওর অ্যাডমিশন নিয়ে কোনো চিন্তা নেই, ওর টার্গেট হলো কোনো মতন যদি পাস করতে পারে, এইচএসসিটা পাস করা ওর টার্গেট, ও আগেই ধরে নেয় যে আমি চান্স পাবো না। সো যখন তোমার টার্গেট হলো যে কোনো মতন টাইনা টুইনা পাস করার ধান্দা থাকে, তখন তো অ্যাডমিশনের চিন্তা আসবে না। এবং তাদের মেজরিটির টার্গেট হলো কোনো মতন একাডেমিকের, অ্যাকাউন্টিং এর 10টা স্যার পড়ে, এইটা পৌরনীতি স্যার পড়ে, যুক্তিবিদ্যার স্যার পড়ে, ঠিক আছে। কিন্তু অ্যাডমিশনে কি কয়টা রেওয়া মিল আসছে, কয়টা জাবেদা আসছে, কয়টা আর্থিক বিবরণী বানাতে দিছে তোমরা ঢাবি এক্সামের দিন? দেখো দেখি ঢাবির লাস্ট, যে কোনো আগের বছরে ঢাবির কোশ্চেনটা দেখো তো, সি ইউনিটের বা ডি ইউনিটের দেখো দেখি কয়টা আসছে। তোমার যুক্তিবিদ্যা পৌরনীতি থেকে কয়টা কোশ্চেন আসছে দেখো দেখি একটু। ইকোনমিক্স থেকে কয়টা কোশ্চেন ছিল ঢাবিতে? ইউ উইল বি অ্যাস্টনিশড। মিলে না, তোমার একাডেমিকে যা পড়তো সেটার সাথে মিলতেছে না। তো সে এদের আরো একটা বড় ঝামেলা হলে অ্যাডমিশনের চিন্তাই করে না। এখন তোমাদের একটা ডেঞ্জারাস ব্যাপার বলি, একটা সায়েন্সের স্টুডেন্ট বুয়েট টার্গেট রাখতে পারে, মেডিকেল টার্গেট রাখতে পারে, ঢাবি টার্গেট রাখতে পারে, তিনটা তার কাছে পথ আছে। ঢাবি মানে ভার্সিটি ইউনিট, ভার্সিটি ইউনিট অনেকগুলো ভার্সিটি। তোমাদের এগুলা হলো এদের প্রাইম প্রাইম টার্গেটই আছে তিনটা। তোমার জীবনের বি আর ডি ইউনিটে বাংলাদেশের প্রাইম টার্গেট কার? সি ইউনিটের একটা পোলা সর্বোচ্চ কোথায় পড়তে যেতে পারে? ডিইউ। ডিইউর আন্ডারে হয়তো বা দুইটা আছে, যে সি ইউনিট আছে, আইবি আছে। সো দেখো, একে তো ওদের অপশন বেশি, দুইয়ে ওদের সিট বেশি, তিনে হইলো যে ওরা অ্যাডমিশন নিয়ে সিরিয়াসও বেশি, কিন্তু তোমার অপশন একটা, ওরা সিটও কম, কিন্তু তোমার আবার অ্যাডমিশন নিয়ে চিন্তা নেই। কয়টা সি ইউনিট ডি ইউনিটের প্রিপারেশন, কয়টা আর্টস কমার্সের পোলাপান বলতে পারবে যে ভাই আমি অ্যাডমিশন নিয়ে চিন্তা করছি, ভাই আমি অ্যাডমিশনের জন্য 1 ঘন্টা পড়ছি? ওই দেখবো দৌড়াদৌড়ি কোচিং করে কি করতেছে, এইচএসসিতে যেতে পাস করতে পারে। সারা বছর পরে না, কলেজের পরীক্ষা আগে আসলে তার আগে 2 মাস পরে, এইচএসসির আগে 3 মাস কোচিং করে। তো এনডিসির কমার্সের পোলাপান তো ঢাবিতেই দিবে, তো তোমার ওদের সাথে কেমনে কম্পিটিশন হয়?
চট্টগ্রামের বড় একটা কলেজের পোলাপান তো ও তো ঢাবিতে দিবে, ওর সাথে কেমনে তুমি কম্পিট করতেছো? এখন বুঝছো ফেল কেমনে হয়? আর একটা বড় রিজন দেখো, সিলেবাস কত ডিফারেন্স। যারা সায়েন্সের পোলাপান ওরা কি কি পড়তেছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। ওদের অ্যাডমিশনে কি জানি আসে, বুয়েটে আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, পুরো একটা সাবজেক্ট বাদ। মেডিকেলে কি আসে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর একটা সাবজেক্ট বাদ। ঢাবিতে কি আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। ও পুরো এইচএসসি লাইফ জুড়ে যা পড়ে ওর কোশ্চেন ওখান থেকে আসতেছে। এখন যারা আর্টসের আসো, তোমাকে কি জিকে পড়ায় ক্লাসে? তুমি বলতে পারো ভাই ইসলামের ইতিহাস, পুরনো সুশাসন থেকে 2-1টা থাকে। ভাই 2-1টা, তোর 10টা কোশ্চেন থাকবে। তোর মনে কর পুরো একাডেমিকের 8টা বই পড়ার পর তুই 10টা কোশ্চেন পাবি। যারা কমার্সে পড়ো, অ্যাকাউন্টিং নিয়ে যে এত পাগল হয়ে গেছে, অ্যাকাউন্টিং এর তোমাদের ফার্স্ট পেপারের 2টা বই, সেকেন্ড পেপারের 2টা বই, 4টি বই মিলে একটি সাবজেক্ট। কয়টা অ্যাকাউন্টিং এর বড় বড় ছকালা ম্যাথ আসে ঢাবিতে? তুমি যে বাংলা পড়ো একাডেমিক লেভেলে, সিকিউ পড়ো, ওই সিকিউ থেকে কয়টা কোশ্চেন আসছে? তুমি বাংলা দ্বিতীয় পত্র একাডেমিক লাইফে যা পড়ছো ইন্টার পাস করার জন্য, ওটা ঢাবিতে আসছে? তুমি ইংলিশের মডেল টেস্ট দাও, ইংলিশের একাডেমিক পড়ো, ওটাকে আদৌ আসে ঢাবিতে? অ্যাডমিশন ইংলিশ আসে। সো তুমি পুরা এইচএসসি লাইফে 2 বছর যা পড়লা সেটা তোমার অ্যাডমিশনে ব্যাকআপ দিবে সর্বোচ্চ 40%, ম্যাক্স। তারপরে 60% তোমাকে পরে অ্যাচিভ করার লাগে। তা তুমি কিভাবে আশা করো যে তুমি পাস করবা? এখন বুঝছো কেন তোমরা ফেল করো? আরেকটা বড় রিজন বলি তোমাদেরকে, সেটা হলো যে তোমরা ইংলিশে সর্বাধিক ফেল করো। সর্বাধিক। আমার চেনা জানা মানে মেজরিটি মানুষ যদি ইংলিশে ফেল করে 3, 4, 5 পায়, 3 থেকে 5-এর মধ্যে মার্ক পায়। ভাই তুই ইংলিশ পড়িস না ছোটবেলা থেকে, তাহলে তোর ভুলটা কোথায় হইলো বল দেখি? কারণ আমরা ইংলিশ পড়তেছি প্যারাগ্রাফ, রিটেন, সিন কম্প্রিহেনশন, ফ্লো চার্ট, আর্টিকেল ন্যারেশন হয়তো বা পড়তেছি, কিন্তু আমার তো এখানে লিখিত আসতেছে না, আমার তো এমসিকিউ আসতেছে। ইংলিশের অ্যাডমিশনের কোশ্চেন আজকে ঢাবি সি ইউনিট ইংলিশ কোশ্চেন লিখে সার্চ দাও, ওই কোশ্চেন দেখো, তোমার পড়ার সিলেবাস দেখো, দূর দূরান্তে মিলবে না। মনে রাখতে হবে একাডেমিক ইংলিশ ইজ নেভার দ্য সেম উইথ অ্যাডমিশন ইংলিশ। অ্যাডমিশন ইংলিশ পুরো একটা ডিফারেন্ট ডাইমেনশন। এটার জন্য রুলস লাগে না, এটার জন্য লাগে প্র্যাকটিস। তুমি রুলস অলরেডি জানো, জাস্ট প্র্যাকটিস করে করে রুলসগুলোকে শানিত করতে হয়। সো তুমি দেখছো তুমি কতগুলা বাধার মধ্যে আছো। তো এখন আমি তোমাকে সলিউশন দিই যে আসলে কি করলে তুমি এই ফাঁদটাতে পড়বা না। তোমরা ইউ আর অলরেডি ট্রাইং টু উইন এ লুজিং ব্যাটল। যেই যুদ্ধ হারারই কথা তোমার, ওরকম একটা যুদ্ধতে তুমি ঢুকছো। তো সেজন্য আমি যেটা বলবো সলিউশন হইলো যে তোমাকে শুরু থেকে এমসিকিউ ফোকাসড হইতে হবে ব্রাদার্স। তোমরা সিকিউ পড়ো, জিপিএ 5 পাও, জিপিএ 5 পাও ভালো। তোমার এখন গোল্ডেন বা বোর্ডে টপ করার টার্গেটের চেয়ে বেশি টার্গেট হওয়া উচিত যে অ্যাডমিশনে কি আসবে। অ্যাডমিশনে আসবে তোমার এমসিকিউ। সো তোমরা এখন থেকে এমসিকিউতে বেশি ফোকাস করো। পারলে এইচএসসি লাইফের শুরু থেকে বাংলা, ইংলিশ, জিকে পড়ো। সব জায়গায় তো এটা কমন। এই যে যেমন তোমাদের সামনে 1000 বার এই বইটা নিয়ে দাঁড় হই যে তুই 3টা বই না পড়, একটা পড়, একটা পড়, এটাতে সব আছে, বাংলা, ইংলিশ, জিকে, বাংলাদেশ, আন্তর্জাতিক সব, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট সব আছে, এইটা পড়। এটা পড়লে তো তোর এইচএসসিও কভার হয় অনেকটা। তোরা যা সি ইউনিটে পড়বা, সি ইউনিটে ভাই অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বুঝছি, সব করো তুমি, এটা সমস্যা নেই। এমসিকিউ পড়ো, এই সি ইউনিট অ্যানালাইসিস ছোট্ট একটা পিচ্ছি বই রে ভাই, এমসিকিউ সলভ কর। 2 নাম্বার কথা, সেটা হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক সলভিং। মনে রাখতে হবে সায়েন্সের কোশ্চেন ইউনিক করা যায়, ঢাবির ফিজিক্স কোশ্চেন পেঁচানো যায়, নতুন করে বানানো যায়, কঠিন করা যায়, ম্যাথ নতুন বানানো যায়, বায়োলজির আরেকটা লাইন থেকে কোশ্চেন তোলা যায়। বাংলাদেশ ইন্ডিয়ার যুদ্ধ, বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে এটা চেঞ্জ করা যায়, জাতিসংঘ কবে গঠিত হয়েছে এটা চেঞ্জ করা যায়। ফাইন্যান্সের একটা সূত্র দিয়ে ম্যাথ, ফাইন্যান্স কি, কয়টা ফাইন্যান্সের ম্যাথ তুই দেখছিস ঢাবিতে পেঁচাইছে রে? তুই ফিজিক্সের কোশ্চেনটা দেখ, দেখি ওদের ফিজিক্সের কোশ্চেন মারে ফেলায় মনে কর। তোমাকে তো কোশ্চেন পেঁচানোর অপশনই নাই, তোমাকে কোশ্চেন বানাই নাই ইন দ্য ফার্স্ট প্লেস। সব বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দিয়ে দেয় বারবার, ওই সেম জায়গা থেকে সেম লাইনগুলো থেকে তুলতেই থাকে। তোমাদের থিওরিটিক্যাল কোশ্চেন আছে প্রচুর, ম্যানেজমেন্ট পুরোটা থিওরি, ফাইন্যান্সের সেকেন্ড পার্টটা পুরোটা থিওরি, তাও তোমরা চান্স পাও না ভাই। সেই জন্য বিগত বছরের অ্যাডমিশনের কোশ্চেন সলভ করতে হবে। এখন দেখো আমি এতগুলা কথা বলার পরেও তোমরা ওই যায় ঘুরে উল্টে অ্যাকাউন্টিং লাইফ ক্লাস করবা। আমি আজকে একটা কথা বলি, যারা এইচএসসি ফার্স্ট ইয়ার আসো, সেকেন্ড ইয়ার আসো, এই যে তোমাদের হিউম্যানিটিসের আর বিজনেস স্টাডিজের আমরা কোশ্চেন ব্যাংক সলভিং আনছি। এখানে আমরা এইচএসসি লেভেলের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের
বিগত 10 থেকে 15 বছরের কোশ্চেন টাইপ ওয়াইজ সলভ করাইছি। কি করছি? টাইপ ওয়াইজ সলভ করাইছি। এগুলার সাথে এই বইগুলা পুরাপুরি ইবুক আকারে ফ্রি পাবা। যারা অ্যাটলিস্ট ঢাবিতে চান্স পাওয়ার স্বপ্ন দেখো, এই জিনিসগুলো অনলাইনে কেউ করায় না। টু বি অনেস্ট, খুঁজো কয়টা সি ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভিং এর ক্লাস পাও চ্যাপ্টার ওয়াইজ। ওই সালে দেখবা 2-1 কোশ্চেন সলভ দিয়ে শেষ। সো এই কোর্সটাতে এনরোল করে তুমি জাস্ট ক্লাসগুলো করো, বসে বসে জাস্ট ক্লাসগুলো দেখো। এই দেখাটাই কেউ করে না, এই দেখাটুকু কেউ দেখে না, এই জন্য ধরা খায়। পারলে এই যে বইগুলো আছে, একটা অ্যাডমিশনের বই টেবিলে রাখ না রে বাপ। তো চান্স পাওয়ার ইচ্ছা আছে, তো ওই অনুযায়ী খাটিস না কেন? কেন তোর আজীবন এইচএসসি? তুই এইচএসসিতে ধর 5 পয়েন্টের চেয়ে বেশি কি অ্যাচিভ করবি? কিন্তু তোর এইচএসসি রেজাল্ট দেখেও তোকে গুনবে। একে তো পড়া আর্টস কমার্সে, মানুষ তো আরো 2 ধাপ কথা শোনায় দিবে চান্স না পাইলে। এবং তার উপরে তোমাদের অপশন কম, তোমাদের সিট কম, তোমাদের রিসোর্সেস কম, অনলাইনে অফলাইনে টিচারও কম। বাট তোমাদের একটা সুবিধা আছে, তো একটা সুবিধা তো আছে যে তোমার আসে বাংলা, ইংলিশ আর জিকে, এই 3টাতে বাপ হও না অ্যাডমিশনের শুরু থেকে। এই 3টার কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস করো, এই 3টা প্রতিদিন 10 পেজ করে পড়ো। আমার হয়তো এই ভিডিওটার ভিউ খুব একটা বেশি আসবে না, কারণ আর্টস কমার্সের মানুষজন অনলাইনেও কম থাকে। আর্টসের পোলাপান 5 লাখ, কমার্সের পোলাপান 1,25,000, সেখানে সায়েন্সের পোলাপান মাত্র 2.5 লাখ। কিন্তু সায়েন্সের মানুষজন পাগলার মতো দেখবে। তাও তুমি যদি এই ভিডিওটা এই পর্যন্ত দেখো, আমার কথা একটাই বাবা, এই যে ভুলগুলা বললাম এগুলা অ্যাভয়েড করো। আগে থেকে অ্যাডমিশনের জন্য কোশ্চেন ব্যাংক সলভিং করো, পড়ো। ভিডিও ডেসক্রিপশন বক্সে এই বই এবং কোর্সের লিঙ্ক দেওয়া আছে। আসসালামু আলাইকুম, টাটা।